চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোট শেষে গণনার প্রস্তুতি। নির্বাচনে অনিয়মের অভিযোগে টাঙ্গাইলে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক ৫। এফআর টাওয়ার ব্যবহারযোগ্য করতে ৪-৫ মাস লাগবে বলছে বিশেষজ্ঞ দল। দ্রুত ব্যবসা শুরুর সুযোগ চান ডিএনসিসি কাঁচা বাজারের দোকান মালিকরা। ভারতের লোকসভা নির্বাচনে বড় ফ্যাক্ট, পশ্চিমবঙ্গ জরিপে এগিয়ে মমতার তৃণমূল। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি দিনের উল্লেখযোগ্য কয়েকটি খবর, তার নেপথ্যের কথা এবং সার্বিক বিশ্লেষণ নিয়ে। শিরোনামে নিশ্চয়ই শুনেছেন, আমরা তিনটি প্রসঙ্গে আজকে কথা বলবো: সাম্প্রতিক অগ্নিকাণ্ড, উপজেলা নির্বাচন এবং ভারতের যে লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনে পশ্চিমবঙ্গ একটি বড় ফ্যাক্ট, সেটি নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই আজকে যে সারা দেশে চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনেছেন যে ভোট হয়ে গেছে এবং গণনা চলছে এবং নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন বাগেরহাটের মোল্লারহাটের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং জাল ভোট দেওয়ায় টাঙ্গাইলে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ ৫ জন এবং গাইবান্ধা গোবিন্দগঞ্জে আটক হয়েছে ৬ জন। কুমিল্লার তিতাসে ৫টি কেন্দ্রে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। নিরুত্তর ভোটের আমেজে রোববার সকাল থেকে কেন্দ্রে আসেন ভোটাররা। কোথাও ভোটারের দীর্ঘ লাইন, কোথাও ফাঁকা কেন্দ্র। এভাবে এগোতে থাকে উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপ। আমাদের এখানে নির্বাচনের পরিবেশটা অনেক সুন্দর এবং আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে বিষয়টা দেখভাল করতেছে। ভোট দিছি, মনে এত আনন্দ লাগতেছে তা কয়ে বুঝাতেই পারবো না, যে এত ঠান্ডা নিলিবিলি, কোনো মানুষ নেই, কোনো গ্যাদারিং নেই। সময় গড়ানোর সাথে বেশ কিছু উপজেলায় ঘটে বিচ্ছিন্ন ঘটনা। কুমিল্লার তিতাসে একটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাথে নৌকা প্রতীকের সমর্থকদের বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে তাকে মারধরের অভিযোগও ওঠে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এছাড়াও অনিয়মের অভিযোগে একই উপজেলায় 5টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। সকল প্রার্থীদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং সেখানে অরাজকতার পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা সার্বিক বিবেচনা করে কমিশনকে অবহিত করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে তিতাস উপজেলার নির্বাচন স্থগিত রাখার। টাঙ্গাইলের বাসাইলে জাল ভোট দেওয়ার সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ 2 জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও দেলদুয়ার ও মির্জাপুরে আরও 3 জন আটক হয়েছেন। মুন্সিগঞ্জের গজেরিয়ায় ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ মিলেছে। ভোটার তালিকাতে মাত্র ওইখানে 27টা ভোট কালেক্ট করা হয়েছে, কিন্তু উনার ওইখানে ব্যালট পেপারে দেখা যায় যে 75টা ওইখানে চলে গেছে। সে প্রেক্ষিতে দেখা যায় যে 48টা ভোট এখানে জাল ভোট হয়েছে। তো যখন অন্যান্য ভাইস চেয়ারম্যান পদগুলি যখন ব্যালট বাক্সে ঢোকাতে চায় তখন তাকে হাতে নাতে ধরা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজ কেন্দ্রে 5টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাল ভোট দেওয়ার সময় 6 জনকে আটক করা হয়েছে। যশোর চৌগাছায় ভোটারকে মারধরের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী SM হাবিবুর রহমানের এক সমর্থককে আটক করেছে পুলিশ। এ ধাপে পটুয়াখালী, কক্সবাজার, বাগেরহাট, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ ও ফেনী সদর উপজেলায় ভোট হয় ইভিএমে। তানিম রহমান, চ্যানেল 24। দেখছিলেন আপনারা ভোটের আজকের সারাদিনের চিত্র। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই আমাদের রিপোর্টার মামুন রেজার কাছে। সরাসরি খুলনা থেকে তিনি যুক্ত হচ্ছেন। মামুন, আপনাকে দেখতে পাচ্ছি, সারাদিন আপনি ভোট দেখেছেন এবং সবশেষ খবরাখবর আমাদেরকে জানিয়েছেন। আপনার কাছে জানতে চাই যে সারা দেশে উপজেলা নির্বাচনে একই চিত্র দেখা যাচ্ছে যে ভোটারদের উপস্থিতি খুবই কম, আপনারাও তাই দেখিয়েছেন। খুলনায় এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে সেটি জানাবেন, এবং পাশাপাশি এই যে ভোটারদের উপস্থিতি কম, এটি নিয়ে আসলে ভোটাররাই কি বলছেন? মাকসুদ, খুলনার 8টি উপজেলার 429টি ভোট কেন্দ্রে আজ ভোট গ্রহণ হয় এবং শান্তিপূর্ণভাবেই মোটামুটি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ শেষে ভোট গণনার কাজও অধিকাংশ কেন্দ্রে শেষ পর্যায়ে। এই মুহূর্তে আছি আমি রূপসার বেলফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে 3768 জন ভোটারের মধ্যে 1089 জন ভোটার ভোট দিয়েছেন।
ভোট প্রদানের হার 29%। আর এ বিষয়ে এছাড়া অন্যান্য সব কেন্দ্র মিলে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম তিনি জানিয়েছেন যে প্রায় 45% মতো ভোট পড়েছে। তবে সব কেন্দ্রের ফলাফল হাতে পাওয়ার পরে তিনি নিশ্চিত করে এই কত শতাংশ ভোট পড়েছে সেই বিষয়টি আরো নিশ্চিত করে বলতে পারবেন। আর এই বিষয়ে ভোটারদের সাথেও আমরা কথা বলেছি। ভোটাররা বলেছেন যে তাদের মধ্যে আসলে কিছুটা অনেক ভোটারের মধ্যে আগ্রহ কমের কারণ সম্পর্কে তারা বলেছেন যে যেহেতু সব রাজনৈতিক দলের প্রার্থী ছিল না চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান পদে, সে কারণে ভোটারদের মধ্যে কিছুটা আগ্রহ কম। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং ভোটাররা আমরা দেখেছি যে ভোটাররা নির্বিঘ্নেই ভোট কেন্দ্রে আসতে পেরেছেন এবং ভোট দিয়ে আবার ফিরে যেতে পেরেছেন। তবে কয়েকটি ভোট কেন্দ্রের সামনে আমরা জটলা দেখেছি রাজনৈতিক দলের নেতাকর্মীদের। তবে কোথাও কোনো বিশৃঙ্খলা কিংবা সহিংসতার ঘটনা ঘটেনি। সব কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আর যে কেন্দ্রটিতে রয়েছে এখানে নৌকা প্রতীকের প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশাহ তিনি 312 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ওলিয়ার রহমান দোয়াত কলম প্রতীকে তিনি 628 ভোট পেয়েছেন। আর অন্যান্য কেন্দ্রেও একইভাবে এখন ফলাফল গণনা চলছে। এরপর একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়নি, বিশেষত বিএনপি। তো বিএনপি দলীয়ভাবে তাদের প্রার্থী দেয়নি, কিন্তু বিএনপির যারা স্থানীয় নেতা আছে তারা কিন্তু অনেকেই স্বতন্ত্রভাবে নির্বাচন করছে। খুলনার কি চিত্র? খুলনায় বিএনপির পদধারী বড় কোনো নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন না। শুধুমাত্র ডুমুরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে একজন বিএনপি প্রার্থী ছিলেন মাহবুবুর রহমান। তবে সেই উপজেলায় নির্বাচন আজ হয়নি, ভোট গ্রহণ সেখানে স্থগিত রয়েছে। আর অন্য যে 8টি উপজেলা, এই 8টি উপজেলায় চেয়ারম্যান পদে কোনো প্রার্থী ছিলেন না। আর আমরা বিএনপির বড় কোনো নেতাকেও আমরা ভোট কেন্দ্রে দেখিনি। বিএনপির যারা মাঠ পর্যায়ের কর্মী তারা কিছু কিছু মানুষ ভোট দিয়েছেন। তবে যারা দলীয় পদে রয়েছেন, বিশেষ করে বড় পদে, তাদের কাউকে আমরা ভোট কেন্দ্রে দেখিনি। যতগুলো কেন্দ্র ঘুরেছি বা অন্যান্য কেন্দ্রেও খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে বিএনপির নেতারা ভোট কেন্দ্রে আসেননি। মাকসুদ, বিএনপি নেতারা যদি কেউ এই নির্বাচনে অংশ নিচ্ছেন, তাহলে কি কেন্দ্র থেকে তাদের ব্যাপারে কিংবা জেলা কমিটি থেকে তাদের ব্যাপারে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে যে তাদের কে দলে রাখা যাবে না, কেননা তারা কেন্দ্রের নির্দেশনা মানছেন না ইত্যাদি? হ্যাঁ মাকসুদ, খুলনার ডুমুরিয়া উপজেলায় যে উপজেলাতে ভোট গ্রহণ স্থগিত রয়েছে, সেই উপজেলাতে বিএনপির একজন নেতা মাহবুবুর রহমান জেলা কমিটির সদস্য, তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আরেকজন বিএনপি নেতা তিনি প্রার্থী হয়েছিলেন। তাদের দুজনকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর এর বাইরে অন্য কোনো নেতা খুলনাতে প্রার্থী হননি। বিএনপি আওয়ামী লীগের বাইরে খুব ছোট করে জানাবেন, বিএনপি আওয়ামী লীগের বাইরে স্থানীয় পর্যায়ের নির্বাচনে এবার অন্যদের অংশগ্রহণ কেমন দেখা যাচ্ছে? একটা সময় ছিল স্থানীয় নির্বাচনে স্কুলের মাস্টার, আইনজীবী, মসজিদের ইমাম কিংবা শিক্ষক অনেকেই অংশ নিতেন। তাই এবার সেই ধরনের ব্যক্তিবর্গের, এক কথায় অরাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণ কেমন? ভাইস চেয়ারম্যান পদে অরাজনৈতিক ব্যক্তি, আইনজীবী, শিক্ষক এই ধরনের প্রার্থী বেশ কয়েকজন রয়েছেন। তবে চেয়ারম্যান পদে বেশিরভাগই যারা আওয়ামী লীগের নেতা, 8টি উপজেলায় আওয়ামী লীগের 8 জন মনোনীত প্রার্থী এবং প্রতিটি উপজেলায় প্রায় 2 জন করে বিদ্রোহী প্রার্থী, তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। আর এর বাইরে যারা চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন তারাও অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দলের নেতা, যেমন ওয়ার্কার্স পার্টির প্রার্থী রয়েছেন 2টি উপজেলায়। আর ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান মহিলা এবং সাধারণ ভাইস চেয়ারম্যান 2টি পদেই অরাজনৈতিক ব্যক্তি তারা কিছু কিছু উপজেলায় প্রার্থী হয়েছেন। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।
শুনছিলেন খুলনার ভোটের চালচিত্র। এবার আমরা চলে যেতে চাই মাহফুজ কামালের কাছে, যিনি আছেন টাঙ্গাইলে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মাহফুজ, আপনি সকাল থেকে ভোটের চিত্র দেখাচ্ছিলেন, আপনি বলছিলেন যে ভোটারদের উপস্থিতি খুবই কম, এই চিত্র আসলে সবখানেই মোটামুটি একই রকম। সেখানে আপনি যে উপজেলাগুলোর খোঁজ খবর নিয়েছেন, সেখানে ভোট কত শতাংশ পড়লো বলে জানা গেছে, এবং এই মুহূর্তে সবশেষ খবর আর কি আছে আপনার কাছে? মাকসুদ, আমি টাঙ্গাইলের যে 12টি উপজেলায় বেশ কয়েকটি উপজেলায় গিয়েছিলাম। তো বিকাল 4টায় যখন ভোট গ্রহণ শেষ হলো, বেশ কয়েকটি কেন্দ্রে আমি গিয়েছি। তো এমন কিছু কেন্দ্রে আমি যতটুকু দেখেছি, যেমন করটে HM ইনস্টিটিউট বা মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ বিদ্যালয় বা আরও বেশ কয়েকটি কেন্দ্র ছিল, সেই কেন্দ্রগুলোতে দেখেছি যদি কোনো কেন্দ্রে মোট ভোটার থাকে 2100, সেখানে ভোট পড়েছে 800, 900, 1000। তো বলা চলে প্রিজাইডিং কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন গড়ে বেশ কিছু কেন্দ্রে আমি যেটি দেখেছি 40 থেকে 50% ভোট পড়েছে। অনেকে বলছে, ভোটারদের মাঝে অনেকে বলছে যে সকল দলের অংশগ্রহণ না থাকার কারণে এটি হতে পারে। এছাড়া আর সকালের দিকে যেটি বলা হয়েছিল, প্রিজাইডিং কর্মকর্তা বা নির্বাচন সংশ্লিষ্ট অনেকে বলেছিল যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। তো সে তুলনায় কিন্তু আমরা যদি দেখি অন্যান্য নির্বাচনে যেটি হয়, উৎসবমুখর পরিবেশ, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং একটি উৎসবমুখর যে পরিবেশ, সেটি কিন্তু এই উপজেলা নির্বাচনে খুব একটি কম দেখা গেছে। এর অন্যতম কারণ হিসেবে অনেকে বলছে যে প্রধান কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ না নেওয়া। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, টাঙ্গাইলের নির্বাচন সম্পর্কে যদি বলতে হয়, আমরা এই মুহূর্তে যেখানে ফলাফল ঘোষণা হচ্ছে সেই জায়গায় আছি। সেখানে প্রাপ্ত তথ্য যেটি, সেটি হচ্ছে টাঙ্গাইল সদর আসন যেটি, সেখানে উপজেলা নির্বাচনের নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন শাহজাহান আনসারি, তিনি পেয়েছেন 6টি কেন্দ্রের ফল 1390। আর আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন খুরশেদ আলম, তিনি পেয়েছেন 348 ভোট। আর আসগর আলী যিনি স্বতন্ত্র প্রার্থী 255 ভোট পেয়েছেন। তো বলা যায় যে এই 127টি কেন্দ্রের মধ্যে 6টি কেন্দ্রে যে ফলাফল পাওয়া গেল, সেখানে দেখা যাচ্ছে সরকার সমর্থিত বা নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন তিনি এগিয়ে আছেন। তো আজ সারাদিন আমরা বেশ কিছু উপজেলায় ছিলাম। আমাদের যিনি টাঙ্গাইল প্রতিনিধি রয়েছেন ইফতেখারুল অনুপম, তিনি বেশ কিছু কেন্দ্রে ছিলেন, আমিও বেশ কয়েকটি কেন্দ্রে ছিলাম। তার কাছে আরও বিস্তারিত জানতে চাইবো। আপনি তো বেশ কিছু কেন্দ্রে ছিলেন, তো আজ সারাদিন সকালে টাঙ্গাইলে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বেশ কিছু কেন্দ্রে, সেই ঘটনাগুলো যদি আমাদের সংক্ষেপে। আজকে সারাদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, তাতে টাঙ্গাইলের মির্জাপুর, দেলদুয়ার, টাঙ্গাইল সদর এবং টাঙ্গাইলের বাসাইল, এই 5টি উপজেলায় জাল ভোট দেয়া এবং সহযোগিতার কারণে 7 জনকে বিজেপি আটক করেছেন। তো তাদেরকে আমরা যখন প্রশাসনের সাথে এই ব্যাপারে কথা বলেছি, তারা বলেছে যে যারা আটককৃত আছেন তাদেরকে নির্বাচনের শেষে তাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন বলে প্রশাসন আমাকে জানিয়েছেন। স্থানীয় যে রাজনীতি, এটা তো আপনি আমার চেয়ে বেশি জানেন, যেহেতু আপনি এই জায়গার স্থানীয়। টাঙ্গাইলে যে উপজেলা নির্বাচন হয়েছে, সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছে, তার পাশাপাশি কি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আবার প্রার্থী রয়েছে, এবং বিএনপির যারা প্রার্থী নির্বাচনে, বিএনপি যেহেতু সরাসরি অংশগ্রহণ করেনি, সেক্ষেত্রে বিএনপির কোনো প্রার্থীকে এবার নির্বাচনে অন্যভাবে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, বিএনপির অনেক উপজেলাতে বিএনপির যারা আছে, যেমন টাঙ্গাইল সদরেই, যেমন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, তিনি নিজে পদত্যাগ করে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, অথচ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সে বলছেন যে তাকে বহিষ্কৃত করা হয়েছে। তো তাদের মধ্যেই একটু আর কি সাংগঠনিক একটা দুর্বলতা বা একটা গ্যাপ রয়েছে, অথচ প্রার্থী নিজে বলছে যে আমি নিজে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিয়েছি, অথচ জেলা বিএনপি সাধারণ সম্পাদক বলছে যে তাকে বহিষ্কার করা হয়েছে। এরকম আরও কয়েকটি উপজেলায় একই অবস্থা। তো বিএনপিও যে স্বতন্ত্রের ছদ্মাবরণে যে তারা এই নির্বাচনে অংশ নিয়েছে, সেটা কিন্তু পরিষ্কার। আওয়ামী লীগের বিষয়ে একটু বলবেন না? এই জায়গায় আমরা যে দেখেছি একটি কেন্দ্রে বা একটি আসনে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও নির্বাচন করছেন, আওয়ামী লীগের সভাপতিও নির্বাচন করছেন, এরকম কোনো তথ্য? হ্যাঁ, এটা বাসাইল উপজেলায় এরকম। বাসাইল উপজেলার সভাপতি তিনি এবার মনোনয়ন পাননি, তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অথচ সেই একই উপজেলারই সাধারণ সম্পাদক সে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো ইতিপূর্বে এর আবার উল্টা হয়েছিল। তৃতীয় মাহফুজ, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। নির্বাচনে
আপনার কাছে একটা প্রশ্ন ছিল, যদি আপনার মাধ্যমে আমাদের যে সহকর্মী টাঙ্গাইলের তার কাছ থেকে একটু জানতে পারি, যে মাহফুজ তিনি বলছিলেন যে বিএনপির যে সমস্ত নেতা পদত্যাগ করে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের ফলাফলটা কেমন হচ্ছে আসলে? যেহেতু জনগণ আমাকে চাচ্ছে, সে কারণে আমাকে দাঁড়াতেই হবে। এ জায়গায় সে দলকে বা দলের সিদ্ধান্তকে সে কিন্তু বড় হিসেবে দেখেনি। আমাদের স্টুডিও থেকে জানতে চেয়েছে, সেটা আমার কাছে তথ্য রয়েছে। মাকসুদ, আমি এই বিষয়টা আপনাকে বলে রাখি, যিনি যেটি বলছিলেন, আপনি যেটি জানতে চেয়েছেন বিএনপির প্রার্থীরা যারা স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন তাদের ফলাফলের বিষয়ে একটি তথ্য জানাই। সেটি হচ্ছে টাঙ্গাইল সদর আসন, যেটি সদর আসনে কিন্তু বিএনপি থেকে যিনি দলীয়ভাবে নির্বাচন করছেন অথচ স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তিনি হচ্ছেন আসগর আলী, ঘোড়া প্রতীক নিয়ে। তিনি 6টি কেন্দ্রে ফলাফলে তিনি পেয়েছেন 255 ভোট। আর আওয়ামী লীগ সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন বা মনোনীত প্রার্থী রয়েছেন শাহজাহান আনসারি, তিনি সেই 6টি কেন্দ্রে ফলাফল হচ্ছে 1390 ভোট। তা আসলে এই জায়গাতেও দেখা যাচ্ছে যে বিএনপির দলীয় প্রতীকে যেহেতু নির্বাচনে অংশ নেওয়া হয়নি, বিএনপি যেহেতু স্বতন্ত্র, বিএনপি এই নির্বাচনে খুব একটা ভালো করতে পারছে না। দর্শক আপনারা শুনছিলেন মাহফুজ কামালের কাছ থেকে টাঙ্গাইলের খবরাখবর। সেখানেও বিএনপি নেতারা দল থেকে পদত্যাগ করে অনেকেই ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য পদে তারা নির্বাচন করছেন, কিন্তু তারা নির্বাচনে অংশ নিলেও ফলাফলে যেটা দেখা যাচ্ছে যে তারা কিন্তু আওয়ামী লীগ প্রার্থীদের থেকে অনেকটা পিছিয়ে আছে চতুর্থ ধাপের অনুষ্ঠিত এই উপজেলা নির্বাচনে। দর্শক আপনারা দেখছেন নিউজ ভিজ 24, খানিকক্ষণের বিরতি নিয়ে ফিরছি। দেখছেন নিউজ ভিজ 24, কথা বলছি উপজেলা নির্বাচন প্রসঙ্গে। এবার আমরা সরাসরি চলে যেতে চাই কুমিল্লা। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান রিয়াদ। রিয়াদের কাছ থেকে আমরা জানবো কুমিল্লা সারাদিনের ভোটের চিত্র কেমন ছিল এবং গণনা সবশেষ ফলাফল। রিয়াদ, খুব সংক্ষেপে আপনি বলবেন যে ভোটে যে ফলাফল গণনা চলছে এখন পর্যন্ত কত শতাংশ সেখানে ভোট পড়লো এবং ভোটারদের যে আগ্রহ কমছে এই ভোটার, সেটা কি ধরনের প্রভাব ফেলেছে নির্বাচনে? কি বলছেন ভোটাররা কিংবা নির্বাচন যারা পরিচালনা করছেন তারা? আসলে সকাল থেকে যে উপজেলা নির্বাচন এই ধাপে আপনার জাহিদ, ধন্যবাদ আপনাকে। কারিগরি ত্রুটির কারণে দর্শক জাহিদের কথা পুরোপুরি আপনারা শুনতে পাচ্ছিলাম না, তবে তার কাছে আমরা আবারও সংযোগ স্থাপন করতে পারলে নিশ্চয়ই এই তথ্যগুলো জানাবো। আমরা যেতে চাই পরের প্রসঙ্গে। আপনারা জানেন যে রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কি অবস্থায় আছে সবশেষ খবর? রাজধানীতে বনানীতে পুড়ে যাওয়া এফআর টাওয়ার ব্যবহারযোগ্য করতে আরো প্রায় 4-5 মাস সময় লাগবে। ভবনটি পরিদর্শন শেষে একথা জানান বুয়েটের বিশেষজ্ঞরা। বলেন, এফআর টাওয়ার তৈরিতে যথাযথ বিল্ডিং কোড ও ফায়ার কোড মানা হয়নি। ভবনটি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সকাল 10টার কিছু পরে পরিদর্শন করেন বুয়েটের বিশেষজ্ঞরা। এদিকে ওই টাওয়ারে আগুনের ঘটনায় বেঁচে যাওয়াদের নিয়ে শুনানি করেছে তদন্ত কমিটি। প্রত্যক্ষদর্শীরা বলেন, ভবনের 8 তলায় শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আমরা এখনই কিন্তু এটা সিদ্ধান্তে যাচ্ছি না। এটা হলো তাদের বক্তব্য যে 8ম তলায় থেকে আগুন লেগেছে এবং সেখানে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যে কমিটি আছে, এই কমিটিকে বলা হয়েছে এপ্রিল মাসের 3 তারিখের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি 3 তারিখের মধ্যে আমাদের প্রতিবেদন প্রত্যেকের কাছে আমরা জমা দিয়ে দেব। এই প্রসঙ্গে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক সরাসরি চলে যাচ্ছে দুঃখিত, পরে আরেকটি খবর আপনাদেরকে জানতে চাই। আপনারা জানেন যে গুলশানের যে ডিএনসিসি মার্কেট, সেখানে আবারও আগুন লাগে গতকাল এবং পরবর্তীতে সেখানকার দোকানিরা বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যান। ব্যবসা শুরু করার সুযোগ কাঁচা মার্কেটের পুড়ে যাওয়া দোকানের মালিকরা জানান, স্থানটিতে বহুতল ভবন নির্মাণ করা হলে তা মেনে নেবেন তারা। এই জন্য তাদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে আংশিক ক্ষতিগ্রস্ত ক্রোকারিজ পণ্য কম দামে বেচে দিচ্ছেন ব্যবসায়ীরা। 2017 সালের আগুনেও পুড়েছিল মামুনের ক্রোকারিজের দোকান। শনিবারও একই পরিণতি হয় দোকানটির। বাসাতে খবর পাই আসার সময় আস্তে আস্তে 10 মিনিট লাগছে।
আসার পর এসে দেখি সব আগুনে পুড়ে গেছে, কোনো এখানে কিছু মাল টাল নিতে পারি না। আসা যা দেখলাম আর কি। কয় লাখ টাকার এই 15-20 লাখ টাকার ছিল কিছু কি বের করতে পেরেছে? না, এই যে দেখতেছেন আপনারা, দেখেন যে কিভাবে সব মাল ছিল স্টিলের, পুরো একবারে শেষ হয়ে গেছে। গুলশান 1-এর ডিএনসিসি কাঁচা বাজারে আব্দুল সালামের ছিল 7টি দোকান। 2 বছরের ব্যবধানে দুবার আগুনের ছোবলে প্রায় নিঃস্ব তিনি। কোটিটা নষ্ট হয়েছে কি, আমার মোটামুটি দোকানে নিয়ে আমরা দাঁড়ায় গেছিলাম। এই মুহূর্তে মোটামুটি মানুষের ঋণপত্র দিয়ে আগাইতেছিলাম, এর মধ্যে এই ঘটনাটা আবার ঘটছে। ডিএনসিসি মার্কেটের ফাঁকা জায়গায় রোববার ভিড় করেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। আংশিক ক্ষতিগ্রস্ত ক্রোকারিজ পণ্য বিক্রি করার চেষ্টা তাদের, যা অর্ধেকেরও কম দামে কিনে নিচ্ছেন অনেকে। গ্লাস নিছি 200 টাকা 4টা, ওটি ওনারা ব্যস্ত 800 1000। পরিষ্কার থাকলে তো মনে করো এটি কিনতেই পারতাম না, টাকা প্রচন্ড নিত। আর এখন 3 ভাগের 1 ভাগ। এখন কম দামে পাচ্ছি তাই নিচ্ছি, বড় লোকটা তো বেশি দাম দিয়ে দিতে পারে, আমরা তো নিতে পারি না, তাই অল্প দাম দিয়ে নিচ্ছি। এগুলি ভালো মতন যদি ওয়াশ করি করতেও পারি ব্যবহার দেখি, আর যদি দেখি দুর্গন্ধ হয় তাহলে তো এটা ব্যবহার করার অযোগ্য। আবার এটা কি লাভে জিনিস, এটা বেচে কোনো রকম আনকালি চলনের লাগে আর কি। শান্ত না, মানে বাস কিছু খানার টাকা হইলো, নাস্তার টাকা হইলো, এতটুকুই। ক্ষতিগ্রস্ত দোকান মালিক কর্মচারীদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে সরকার। গরিব কর্মচারী তাদেরকে আজকে 100 জনকে 30 কেজি করে চাল প্রদান করা হবে, আর 10,000 করে টাকা প্রদান করা হবে যারা ক্ষতিগ্রস্ত দোকান, যারা ব্যবসায়ী ছিল। দ্রুতই ব্যবসা শুরু করতে চান দোকান মালিকরা। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানান তারা। আমাদেরকে যত দ্রুত 10 থেকে 15 দিনের ভিত্তিতে আমাদের এখানে বসায় নিরীহ মানুষকে ব্যবসা করার সুযোগ করে দেখ। আমাদের মানুষ এখানে সামনে ঈদ আছে, না খেয়ে মরে যাবে। এখানে বহুতল ভবন হলে তা মেনে নেওয়ার ঘোষণাও দেয় ডিএনসিসি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি। তবে এক্ষেত্রে অন্যান্য দাবি মানার আহ্বান তাদের। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছিলেন রিপোর্টটি। বলা হচ্ছে যে গুলশান ডিএনসিসি মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে 10,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু এক একটি দোকানে লক্ষ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে 10,000 টাকা কতখানি কাজে আসবে সেটি একটি বড় প্রশ্ন। আমরা পেয়ে গেছি আমাদের সহকর্মী সারোয়ার সুমন, তিনি বনানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সারোয়ার সুমন, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আহমেদ টাওয়ারের সামনে আছেন, সেটি সম্ভবত এফআর টাওয়ারের পাশের একটি ভবন। সুমন, সেখানকার অবস্থা কি? সম্ভবত বৃষ্টি হচ্ছে, সবশেষ কি খবর আছে যেটি জানতে চাই। গত কয়েকদিন ধরে ওই এলাকায় যে উৎসুক মানুষের ভিড় ছিল, যান চলাচলে কিছুটা বিধিনিষেধ ছিল, আশপাশের ভবনগুলোতে স্বাভাবিক কর্মকাণ্ড ফিরে এসেছে কিনা, এবং এই ঘটনার পর এখন যারা পাশের ভবনগুলোর বাসিন্দা সেখানে তারা কি ভাবছেন নিজেদের নিরাপত্তা নিয়ে? এই নিজেদের নিরাপত্তা নিয়ে একরকম শঙ্কা তো আসলে আশপাশের ভবনগুলির আছে। আর গতকাল পর্যন্ত যেটি ছিল যে জানেন বিদ্যুৎ ছিল না, ওই দুর্ঘটনার পরপরই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, যার কারণে গতকাল কিন্তু একরকম এফআর টাওয়ার এবং আশপাশ দিয়ে অঘোষিত ছুটি ছিল, কর্মীরা এসেছিলেন কিন্তু কোনো কাজকর্ম হয়নি। আর এখন আসলে যেটি হচ্ছে বাইরে কিন্তু প্রচণ্ড ঝড়, এটি বৈশাখ মাস আসার আগেই কিন্তু একটি বৈশাখী ঝড় আমরা দেখলাম এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। এর মধ্যে কিন্তু এফআর টাওয়ারের যে কাঁচগুলি আপনি নিশ্চয়ই দেখেছেন যে কাঁচগুলি কোনো মতন টিকে ছিল, ক্ষতিগ্রস্ত সেই কাঁচগুলি কিন্তু আমরা একটু আগে ভেঙে পড়তে দেখলাম। এছাড়া সারাদিনই কিন্তু একটু বাতাসেই কাঁচগুলি টুকরো হয়ে নিচে ভেঙে পড়েছে। এর কারণে পুলিশ কিন্তু এফআর টাওয়ারের সামনে এবং পিছনে দুটি রাস্তাতেই ব্লকেট দিয়ে নিচ দিয়ে লোকজনের যে যাতায়াত সেটি বন্ধ করে দিয়েছে এবং সেটি এখনও আছে, কারণ এখনও সেটি ঝুঁকি মুক্ত নয় এর সামনে দিয়ে যাওয়া। যদিও আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এফআর টাওয়ারের সামনের দিকে শেড দেওয়া হচ্ছে, সামনে পিছনে দুই দিকেই শেড দেওয়া হচ্ছে, এটি ঝুঁকিমুক্ত এবং রাস্তা যেন খুলে দেওয়া হয় সেই ব্যবস্থাটি করতে। আর আজ সারাদিনই কিন্তু আমরা দেখেছি যে যারা অষ্টম, নবম, দশম তলায় যারা কর্মরত ছিলেন, এছাড়া যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা তদন্ত কমিটির কাছে কিন্তু নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন। তদন্ত কমিটি তাদের কথা থেকে বুঝতে চেষ্টা করেছেন যে আসলে আগুনের সূত্রপাতটা কিভাবে হলো এবং তাদের অভিজ্ঞতা, তারা কিভাবে আগুন থেকে নিজেদের যান বাঁচালেন। এই অভিজ্ঞতা থেকে তারা একটি সার্বিক রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। এই যে তদন্ত কমিটিগুলো গঠিত হয়েছে, তদন্ত কমিটিগুলোর কিন্তু মাকসুদ 3-4 তারিখে রিপোর্ট দেওয়ার কথা। আপনি জানেন যে 6টি তদন্ত কমিটি গঠিত হয়েছে, সেই 6টি তদন্ত কমিটির একটি তদন্ত কমিটি কিন্তু আজ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই তদন্ত কমিটি বুয়েট
এবং রাজুকের যে ইঞ্জিনিয়াররা আছে তাদের যৌথভাবে সমন্বয়ে একটি গঠিত তদন্ত কমিটি। এই তদন্ত কমিটিটি বলেছে যে দুর্ঘটনার ফলে কিন্তু এফার্টভাবে হেলে পড়েছে এবং যে কলামগুলি রয়েছে, যে স্ল্যাবগুলি রয়েছে, সেগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ভবনটিকে পুনরায় ব্যবহারযোগ্য কি না এটি নিরূপণ করতে কিন্তু 150 দিনের মতো, অর্থাৎ 5 মাস সময় লাগবে এটি সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত কিনা সেই বিষয়টি নিশ্চিত করতে। তো সার্বিকভাবে বলা যায় মাকসুদ, এখনও এফার্ট টাওয়ার ঝুঁকিমুক্ত নয় এবং আশপাশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু এখনো রয়ে গেছে। সুমন, আপনি বলছেন যে 4-5 মাস সময় লাগবে এই ভবনটাকে গতিশীল করতে। এখন এই ভবনে যে সমস্ত প্রতিষ্ঠান ছিল তাদের অধীনে যারা চাকরি করতেন, তাহলে এই কর্মীদের আগামী 4-5 মাসের বেতন কিভাবে চলবে, বা আদৌ এই প্রতিষ্ঠান কিংবা কোম্পানিগুলো তাদের বেতন পরিশোধ করবে কিনা, এই ব্যাপারে কি কোনো তথ্য জানা গেছে? না, এই ব্যাপারে মাসুদ আসলে কোনো তথ্য জানা যায়নি, কারণ ওই কর্মীরা অল্প সংখ্যক যারা আজকে এসেছিলেন সারাদিনই সপ্তম, অষ্টম, নবম এবং দশম তলায় আসলে কিন্তু পুরোটাই পুড়ে যাওয়ার কারণে সেই তলাগুলিতে কিছু অবশিষ্ট নেই, কিন্তু বাকি যে তলাগুলি আছে অষ্টম দশম তলার উপরে এবং সপ্তম তলার নিচে, এই ভবন জানেন যে অনেক প্রতিষ্ঠান ছিল, এই প্রতিষ্ঠানের কর্মীরা কিন্তু অনেকে আজকে এসেছিলেন এবং এসে তাদের যে মালামাল, অফিসের যে বিভিন্ন নথিপত্র সহ কম্পিউটার, প্রিন্টার সহ নানান রকম জিনিসপত্র কিন্তু তারা মোটামুটি যেগুলো অক্ষত অবস্থায় ছিল সেগুলি তারা নিয়ে গেছেন। পুলিশের তদারকিতেই সেইগুলি হস্তান্তর করা হয়েছে তাই প্রতিষ্ঠানগুলির কাছে, কিন্তু তাদের যে বেতন কিভাবে দেওয়া হবে আগামী 4-5 মাস কিংবা কোথায় শিফট করবেন, নিশ্চয়ই কোথাও না কোথাও শিফট করবেন, এগুলি প্রতিষ্ঠিত কোম্পানি ছিল, শিফট করলে নিশ্চয়ই তাদের বেতনাদিও একটি বিষয়ে সুরাহা হবে। তবে আমরা কথা বলতে পারিনি, প্রতিষ্ঠানদের কর্তা ব্যক্তিদের কাছ থেকে কথা বলতে পারিনি যে তাদের বেতন কোথায় হবে কিংবা কোথায় শিফট করছেন। সুমন, আপনার মাধ্যমে ক্যামেরা পার্সনের সহযোগিতায় যদি আশপাশের চিত্রটা আমরা একটু দেখতে পারি, ঝড় বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে সেখানে কি ধরনের প্রভাব পড়েছে দেখানো সম্ভব কি? হ্যাঁ, দেখাতেই চাই। আমি আসলে জানি এফার্ট টাওয়ারের উল্টো পাশে যে হোটেল সেরিনা, সেরিনার আমরা আছি একটি শেডের মধ্যে স্থান নিয়েছি রিসেপশনের কাছে। এই আপনি এখান থেকে যেটি দেখতে পাচ্ছেন সেটি এফার্ট টাওয়ার, একদম আহমেদ টাওয়ার, এফার্ট টাওয়ারের সংলগ্ন যে ভবনটি, এটিও একটি বহুতল ভবন এবং এই ভবনে একটি টেলিভিশন চ্যানেলও আছে। সেই টেলিভিশন চ্যানেলও গতকাল পর্যন্ত অস্থায়ীভাবে জেনারেটর দিয়ে চলছিল, আজ কিন্তু বিদ্যুৎ সংযোগ ফিরে আসে, তাদের কাজে একটি অন্যরকম গতি পেয়েছে এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু শিলাও পড়তে দেখেছি আমি, শিলাবৃষ্টিও আমি এখানে হতে দেখেছি এবং যে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু লোকজন দিক বিদিক যেভাবে পেরেছেন নিরাপদ আশ্রয়ে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই এফার্ট টাওয়ার যারা যে পুলিশ সদস্যরা পাশরায় দিচ্ছেন সেই পুলিশ সদস্যরাও কিন্তু নিরাপদে অবস্থান নিয়েছেন। মাকসুদ, এফার্ট টাওয়ারের সামনে থেকে মোটামুটি এই সার্বিক। সুমন, আপনার কাছে জানতে চাই যে গতকাল পর্যন্ত ফায়ার সার্ভিস গত পরশু দিন তাদের উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং সমাপ্ত করেছে মোটামুটি। এখন ভবনটা আসলে কার নিয়ন্ত্রণে? পুলিশের নিয়ন্ত্রণে, এবং সেখানে কি ফায়ার সার্ভিসের আর কিছু করবার আছে কিনা, এবং পরবর্তীতে পার্শ্ববর্তী যে ভবনগুলো আছে সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগামীতে যারা ভবন ব্যবহারকারী তাদের প্রশিক্ষণ দেওয়া হবে কিনা অগ্নি নির্বাপন ব্যাপারে, এবং সেখানে ভবনগুলো পরিদর্শন করা হবে কিনা? আসলে এই ভবন বা আসলে এই দুর্ঘটনা, এই এফার্ট টাওয়ারের পর আপনি জানেন যে ডিএনসিসি মার্কেটে যে আগুন লেগেছে, এরপরে কিন্তু সরকারি মহল থেকেও কিন্তু বেশ নড়াচড়া আমরা দেখেছি। সরকারের একাধিক মন্ত্রী বলেছেন যে এই আর কোনো ঝুঁকিপূর্ণ ভবন রাজধানীতে থাকতে দেওয়া হবে না। একটি অভিযানও শুরু হয়ে যাওয়ার কথা, যে অভিযানে কিন্তু যে তদন্ত দল আছে তারা রাজধানীর বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবন তারা খতিয়ে দেখবেন এবং সেগুলি আর ব্যবহারের যোগ্য কিনা সেগুলি তারা নিরূপণ করবেন। তবে আপনি যেটি শুরুতেই প্রশ্ন করছিলেন যে এই ভবনটি কিন্তু শুক্রবার সন্ধ্যাতেই ফায়ার সার্ভিস পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে, অর্থাৎ এর সম্পূর্ণ তদারকিটাই এখন পুলিশ করছে। এই মানে বাইরের কেউ যেন ঢুকতে না পারে, জানেন ভিতরে অনেক গুরুত্বপূর্ণ মালামাল আছে, সেগুলি যেন কোনোভাবে বেহাত না হয়ে যায়, এই সার্বিক দিকগুলি নিশ্চিত করতে কিন্তু পুলিশই মূলত এই ভবনটির এখন নিয়ন্ত্রণে
আর আশপাশের ভবনগুলি ঝুঁকিমুক্ত করতে কিংবা সেই ভবনের মালিকরা কিভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করবেন সেগুলি কিন্তু আসলে এখন নতুন করে ভাববার বিষয়। এবং সরকার, সিটি কর্পোরেশন, রাজুক যে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলি আছে তাদের কিন্তু এটি নিশ্চিত করতে হবে আর যেন এরকম দুর্ঘটনা না হয়, আর যেন এরকম কোনো প্রাণহানি না হয়। এটি নিশ্চয়ই সরকারকে তদারকিটা করতে হবে এবং দায়টা সরকারকেই নিতে হবে। আরেকটি বিষয় সুমন, হয়তো আপনি দেখেছেন যে বনানীতে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিপুল পরিমাণের শিক্ষার্থীর নিরাপত্তা সেখানে একটি ঝুঁকির মধ্যে রয়ে গেছে। আজকে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্ররা বেশ কিছু দাবি দেওয়া জানিয়েছে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, যে এমার্জেন্সি সিঁড়ি নিশ্চিত করা, পাশাপাশি ফায়ার ফাইটিং যে প্রাথমিক ব্যবস্থাপনা সেটি নিশ্চিত করা, সেটি না হলে তারা ক্লাসে যাবেন না, এমন কথাবার্তা তারা বলেছেন। এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা? এ ব্যাপারে কোনো তথ্য নেই, তবে বনানীতে এফআর টাওয়ারের ঠিক উল্টো পাশে একটু সামনে গেলেই কিন্তু নর্দার্ন ইউনিভার্সিটির একটি বড় ক্যাম্পাস। এছাড়া এফআর টাওয়ারের উল্টো পাশে আরেক আরও একটি বেসরকারি ইউনিভার্সিটি আছে। এবং হ্যাঁ, এই ইউনিভার্সিটিগুলিতে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন এবং তাদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিন্তু ভেবে দেখতে হবে। কারণ কিন্তু এখানে এফআর টাওয়ারের উল্টা পাশে আপনি একটি বিল্ডিং নিশ্চয়ই দেখে থাকবেন, প্রিয় প্রাঙ্গণ বিল্ডিংটি। এই প্রিয় প্রাঙ্গণে কিন্তু বাইরে থেকে দেখা যায় যে খুব সুন্দর করে যেভাবে আসলে একটি আদর্শ ভবন নির্মিত হওয়া উচিত সেভাবে কিন্তু নির্মিত একটি ভবন। কারণ এর সাথেই আমরা দেখেছি যে ফায়ার এক্সিট যে সিঁড়ি রয়েছে, জরুরি বহির্গমন সিঁড়ি, সেই সিঁড়িটি কিন্তু বাইরে থেকে দেখা যায়। অর্থাৎ ভবন কেমন হওয়া উচিত এর দৃষ্টান্ত কিন্তু ঠিক সামনেই ছিল। এরপরও কিন্তু এফআর টাওয়ারের মালিক কিংবা যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা কিন্তু একেবারেই এই বিষয়টি আমলে নেননি, যার কারণে এই প্রাণহানি। অসংখ্য ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সুমন যেটি বলছিলেন যে বনানীতে যে ভবনগুলো 20 থেকে 22 তলা কিংবা 24 তলা পর্যন্ত, এই ভবনগুলোর যে চরিত্র তারা একটার সঙ্গে গা ঘেঁষে তৈরি করা হয়েছে। ফলে গত কয়েকদিন ধরে একটা বিষয় আলোচনায় আছে যে ভবিষ্যতে এই ভবনগুলোর নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটি ভবনকে ইন্টারকানেক্টেড করা যায় কিনা, 4 তলা 8 তলা 12 তলা এই ব্যবধানে প্রত্যেকটির সংযোগে স্থাপন করে কোনো নিরাপত্তা ব্যবস্থা করা যায় কিনা, ভবিষ্যতে অগ্নিকাণ্ড হলে যেন মানুষ একটি ভবন থেকে আরেকটি ভবনে গিয়ে আশ্রয় নিতে পারে। যাই হোক, সেটি ভবিষ্যতে সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো সেটি নিয়ে কাজ করবে। দর্শক দেখছেন নিউজ ভিজ 24, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ধন্যবাদ দর্শক সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন নিউজ ভিজ 24। শুরুতেই বলেছিলাম 3টি প্রসঙ্গের মধ্যে আমাদের একটি প্রসঙ্গ আজকে ভারতের লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে বরাবরের মতো পশ্চিমবঙ্গ বড় একটি ফ্যাক্ট, সেটি নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা চলে যেতে চাই আমাদের সহকর্মী শুভজিতের কাছে, কলকাতা থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুভজিৎ, আপনাকে দেখতে পাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে প্রথমেই মমতা এবং তার দল, সেটি সবসময় বড় ফ্যাক্টর হয়ে থাকে ভারতের এই লোকসভা নির্বাচনে। 42টি আসনের মধ্যে মমতা আত্মবিশ্বাস যে 42টি তিনি পাবেন, এখন পর্যন্ত 34টি তার দখলে আছে। প্রথমে আপনার কাছে জানতে চাই বাস্তবতা আসলে কতখানি? এবার তো দেখা যাচ্ছে যে আগের থেকে বিজেপির অবস্থান খানিকটা ভালো, জরিপের তথ্য বলছে। আসলে মমতার অবস্থানটা কি? ধন্যবাদ। দেখো, যদি আজকের দিনে দাঁড়িয়ে তুমি বাস্তবতা বিচার করতে যাও, তা তোমাকে একটু পিছিয়ে যেতে হবে 2018 পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে। যদি তুমি দেখো, যেখানে গ্রাম বাংলায় বামপন্থীদের শক্তি সেটা কিন্তু হ্রাস হয়েছে, এবং যেটুকখানি হ্রাস হয়েছে না কেন, তাদের কিন্তু একটা সাংগঠনিক জোট ছিল। সেই সাংগঠনিক জোটটাকে ভাঙার জন্য মমতা ব্যানার্জি কিন্তু বিজেপিকে প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা শুরু করেছিল। কেন, বিজেপির সাংগঠনিক জোট পশ্চিমবাংলার তুলনায় কিন্তু অনেকটাই কম। যদি বিজেপিকে সাংগঠনিকভাবে তার প্রতিপক্ষ হিসেবে সে বেছে নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু বামপন্থীরা ক্ষমতাচ্যুত হবে এবং তাদের যে দুখানা আসন বা কংগ্রেসের সাথে তাদের যে জোট, সেটা কিন্তু অনেকটা ধূলিসাৎ হয়ে যাবে। এবং বিজেপি কিন্তু সঠিক জায়গা ধরে না থাকতে পারলে এককভাবে 42টা আসন জয় করার পক্ষে কিন্তু মমতা ব্যানার্জি সাকসেসফুল হবে। এরকম একটা জায়গা কিন্তু তৃণমূল দীর্ঘদিন ধরে একটা প্ল্যানিং করে রেখে দিয়েছিল, এবং সেইটা কিন্তু খুব সুচারুভাবে তারা করছিল। দীর্ঘদিন ধরেই কিন্তু তারা বিজেপিকে প্রতিপক্ষ হিসেবে, তাদের প্রতিপক্ষ হিসেবে বামপন্থীকে সরিয়ে বিজেপিকে প্রতিপক্ষ হিসেবে স্টাবলিশ করার একটা সুন্দর কাজ কিন্তু তারা করে চলেছিল। বিভিন্ন প্রচার সভায়, বিভিন্ন মিছিলে তারা কিন্তু বিজেপিকে তুলে আনছে তাদের প্রতিপক্ষের আসন। এইখানেই কিন্তু তৃণমূল সবচেয়ে বড় ভুলটা করেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে, যেখানে বিজেপি কিন্তু তৃণমূলের সাংগঠনিকভাবে তৃণমূলকে ভাঙতে শুরু করে দিয়েছে। কেননা কেন্দ্রে তৃণমূলের কাছে খুব সহজ বিষয় ছিল, তৃণমূলের লোকসভা নির্বাচন যখন এবং মানুষের কাছে হিসাব দেওয়ার সময় যে তারা কি কাজ করেছে এবং কি কাজ করেনি,
সেখানে কিন্তু সহজেই বিজেপি যেখানে কেন্দ্রে আছে তাদের টার্গেট করার একটা তারা সুযোগ পেয়ে গেছিল। বিজেপিকে যদি টার্গেট করা যায়, তাদের যেখানে ভুল সেটা বিজেপির কেন্দ্রে থাকা বিজেপির অনুদান, বিজেপির ভুলের জন্য হতে পারেনি। এটা যদি জনগণের সঙ্গে ধরতে পারে তাহলে তাদের যে গাফিলতি সেটা কিন্তু অনেক দিকে ঢাকা পড়তে পারে। আর এটাই কিন্তু বিজেপি হাতিয়ার করে নিয়েছে। বিজেপি কিন্তু এখানে তৃণমূলের সংগঠনকে ভাঙার একটা সুযোগ পেয়ে গেছে এবং তৃণমূলের যেসব নেতৃত্ব তৃণমূলের কাছে টিকিট পায়নি এবং অবহেলিত মনে করেছে, তারা কিন্তু সবাই আজকে সদল বলে বিজেপির দিকে যাওয়া শুরু করেছে। এটা বিজেপির দিকে একটা রাজ চলছে, বিজেপি যাওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে এই ভোটের আগে, নির্বাচনের আগে বলতে পারো। এই জায়গায় তৃণমূল কিন্তু নিজেকে নিজের রাজনৈতিক ঘর গোছানোর যে কাজটা সেটা কিন্তু অনেক দেরি হয়ে গেছে তাদের বুঝতে, এবং তারা কিন্তু দেরি হলেও তারা শুরু করতে পেরেছে। বিভিন্ন জরিপের তুমি ফলাফল দেখতে পাচ্ছ। ধন্যবাদ শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানাবার জন্য। আমরা কলকাতার এই যে নির্বাচনী যুদ্ধ সেটি নিয়ে আমরা একটা সংবাদ দেখে আসি। ধন্যবাদ শুভজিৎ। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বড় ফ্যাক্টর পশ্চিমবঙ্গ। 7 দফায় 42টি আসনে লড়াই হবে এ রাজ্যে, যার 34টি বর্তমানে মমতার তৃণমূলের দখলে আর বিজেপির মাত্র 2টি। বিভিন্ন জরিপের ফল বলছে এবারও পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে তৃণমূল। ক্ষমতায় গেলে নোট বাতিলের তদন্ত, জিএসটি পুনর্বিবেচনা, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষক শ্রমিকের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। চলুন একটি রিপোর্ট দেখে আসি মুন্নি মুনের। পশ্চিমবঙ্গ ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার 42টি আসন রয়েছে এ রাজ্যে, যার বেশিরভাগই দখলে তৃণমূলের। 2014 সালের নির্বাচনে 34টি আসনে জয় পায় দলটি, যদিও একটা সময় পশ্চিমবঙ্গ জুড়ে আধিপত্য ছিল বামপন্থীদের। এবারের নির্বাচনেও খুব একটা পাল্টাচ্ছে না পরিস্থিতি, বলছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ নেশনের জনমত জরিপ। তারা বলছে 31টি আসনে তৃণমূল, 7টিতে বিজেপি এবং কংগ্রেস ও বামপন্থীরা 2টি করে আসনে জয় পাবে। লোকসভার 7 ধাপের নির্বাচনের প্রতি ধাপেই কোনো না কোনো আসনে হবে ভোট। বিজেপির দাবি, নিরাপত্তা হুমকি এড়িয়ে সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। তবে তৃণমূলের অভিযোগ, চতুরতা করে এমন পরিস্থিতি তৈরি করেছে কেন্দ্রের ক্ষমতাসীনরা। এবার সিবিআই, পুলিশ মুখোমুখি থেকে শুরু করে বিজেপির রথযাত্রার অনুমোদন নাকচ, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন হয়ে দাঁড়িয়েছে মমতা বনাম মোদির লড়াই। নিউজ নেশনের জনমত জরিপে দেখা যায়, রাজ্যে মমতার শাসনে অখুশি 41% এবং খুশি 40% মানুষ, আর শতকরা 51% মানুষ মোদির শাসনে সন্তুষ্ট নয়। পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার কোন বিষয় প্রাধান্য পাবে, এমন প্রশ্নের জবাবে অবকাঠামোগত উন্নয়ন, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, নকশালবাদ, দুর্নীতি, অবৈধ অভিবাসন ও সাম্প্রদায়িকতার কথা বলেন নাগরিকরা। কোন রাজনৈতিক দল জনগণের পক্ষে কাজ করবে, এমন প্রশ্নে শতকরা 36% মানুষ তৃণমূলের এবং 21% বলেছে বিজেপির কথা। 31% আবারও মোদীকে এবং 17% মানুষ রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। শুধু প্রধান রাজনৈতিক দলগুলোই নয়, আঞ্চলিক বিভিন্ন দল যেমন সীমান্ত এলাকার মাতুয়া, দার্জিলিংয়ের গোর্খা, উত্তরবঙ্গের রাজবংশী ও আদিবাসী এবং সংখ্যালঘুরাও নির্বাচনের ফলে প্রভাব বিস্তার করবে। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ক্ষমতায় পেলে নোট বাতিলের তদন্ত, জিএসটি পুনর্বিবেচনা, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষক শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু সহ মানুষদের জন্য সংরক্ষিত প্রতিটি আসন পূর্ণ করার ওপর এবং তাদের চাকরি বাকরি থেকে শুরু করে ব্যাকলগ যেগুলো চাকরি বাকরিতে বা এডুকেশনে বা যেখানেই থাক সেগুলো স্পেশাল ড্রাইভ হবে। যন্তর মন্তরের জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে লড়লেও বিজেপিকে ঠেকাতে কেন্দ্রে জোটবদ্ধ হবেন তারা। আর आने वाला दिन में तो बोलना है कि मोदी बाबू का सरकार को एक्सपायरी डेट हो गया है। মুন্নি মুন, চ্যানেল 24। আপনারা দেখছিলেন রিপোর্টটি। আমরা এই ব্যাপারে আরেকটু বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন জনাব জয়দেব দাস, তিনি গুগল ফ্যাক্ট চেকিং এর এডিটর এবং একই সাথে জি নিউজের তিনি কলকাতার সাবেক ব্যুরো চিফ। স্কাইপে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আপনাকে স্বাগত, দেখতে পাচ্ছি আপনাকে। প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই, আপনি কিছুক্ষণ আগে হয়তো রিপোর্টের অডিও শুনছিলেন কিনা জানি না, যদি শুনে থাকেন, মমতা বলছিলেন যে তিনি রাজ্যে কংগ্রেসের সঙ্গে তিনি অ্যালায়েন্স না করলেও কেন্দ্রে তিনি কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধভাবে কাজ করবেন বিজেপিকে ঠেকানোর জন্য। এটি কি এক ধরনের স্ববিরোধিতা?
দেখুন, আমি শুরু থেকে বলছি, যেহেতু 5টা ফেজে ইলেকশন হচ্ছে পুরো পুরো ইন্ডিয়াতে, আর ওয়েস্ট বেঙ্গলেও 5 ফেজেই হচ্ছে, 11 এপ্রিল থেকে 19 মে। আর এখানে ইম্পর্টেন্ট বুঝতে হবে আপনাকে কি 42 সিটস এর উপরে ইলেকশন হচ্ছে, 42 সিটস এর উপরে ওয়েস্ট বেঙ্গল থেকে ইলেকশন হচ্ছে, টোটাল 545 সিটস। আর জেতার জন্য মেজরিটি মার্ক হচ্ছে 272 সিটস, আর ওয়েস্ট বেঙ্গল থেকে রিপ্রেজেন্টেশন 42 সিটস। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, যেহেতু লাস্ট ইলেকশনে যদি আমরা দেখি, লাস্ট ইলেকশনে ওয়েস্ট বেঙ্গলে 32 সিটস তৃণমূল কংগ্রেস পেয়েছিল, কংগ্রেস 4টে সিট পেয়েছিল, লেফট ফ্রন্ট 2টো সিট পেয়েছিল, আর বিজেপি 2টো সিট পেয়েছিল। তো এবার যা দেখা যাচ্ছে কি এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সবচেয়ে বড় দাঁড়িয়েছে বিজেপি আর তৃণমূলের ভেতরে ফাইট। কংগ্রেস খুব একটা ভালো করবে না এরকম আশা করা যাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে লেফট ফ্রন্টেরও ভালো ইঙ্গিত। শুনতে পাচ্ছি, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আপনাকে। দুঃখিত, যান্ত্রিক গোলযোগের জন্য আমরা জয়দেব দাসের পুরো ব্যাখ্যাটা শুনতে পাইনি। নিশ্চয়ই সামনে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে সত্যিকার অর্থে বোঝা যাবে যে আসলে কার আত্মবিশ্বাস জয়লাভ করে। এই ছিল আজকে নিউজ 24। সবাই ভালো থাকুন।